আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আবারও আমাদের দেখা হয়ে গেল সেই সমন্বয় ও নিঃসরণ চ্যাপ্টারটি নিয়ে, এবং এই চ্যাপ্টারে আমরা মস্তিষ্ক গত ক্লাসে পড়ে ফেলেছিলাম, স্নায়ুতন্ত্রের গঠনও পড়ে ফেলেছিলাম, মানে স্নায়ুকোষের গঠন পড়ে ফেলেছিলাম। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে মেরুরজ্জু নিয়ে, ঠিক আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ মেরুরজ্জু, সেটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে নিই তোমরা কারা কারা ক্লাসে আছো। তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্টে আছে হচ্ছে আফিয়া, আরশি, আদিবা, এরপর হচ্ছে জাভিদ, আরাবি, বাণী। বাণী কেন লেটে স্টার্ট করবো কেন? আচ্ছা, লেটেই তো স্টার্ট করলাম, অসুবিধা নেই। নানজিবা, আরাফাত, আচ্ছা আরাফাত আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এরপর হচ্ছে মাইশা, মালিহা, সিদ্রাতুল মুনতাহা, আরিফিন। ভাইয়া আমরা আজকে ব্রেক পাই নাই, ম্যাথ ক্লাস এক্সট্রা টাইম নিয়ে হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই, তোমরা আস্তে ধীরে জয়েন করতে থাকো, কোনো প্রবলেম নাই। আজকে চমৎকার একটা জিনিস আমরা শিখে ফেলবো খুবই অল্প সময়ের মধ্যে। সো আজকে বায়োলজি ক্লাস করে তোমাদের টায়ার্ড লাগবে না, রিল্যাক্সেই পড়তে পারবা। আদিত্য দেবনাথ, অনন্যা, সাদ চৌধুরী, আকাশ, জাভিদ, রাফিদ, মাইশা, আদ্রিতা, দিগন্ত মণ্ডল, সোয়াদ, আত্মজা, অনুভব। তো যারা সালাম দিয়েছো সবাইকে আবারও ওয়ালাইকুম আসসালাম। জেনিফা, তাসনিম, ওয়াইজ, আকাশ, তাসনুভা, আয়শা, বোরহান, অনন্যা, লামিম, এরপর হচ্ছে মাহথির, এরপর হচ্ছে সোয়াদ, আদ্রিতা, অন্তরা, রাফি, জিসান। আচ্ছা নানজিবা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? সিমরিন, নিহাল, টয়া, লাবিব, তৌহিদ, তানজিদ, ফাইয়াজ। ওকে ওকে, তো তোমরা একই সঙ্গে আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এটাও একটু জানিয়ে দিও, ঠিক আছে? কারো যদি দেখতে বা শুনতে প্রবলেম হয় সে একটু জানো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে? যদিও আজকে প্রচন্ড গরম, মাথা ব্যথা করছে আসলে, তো অসুবিধা নাই, তো ঠিকঠাক হয়ে যাবে সবকিছু। ওকে ওকে, অল ক্লিয়ার। তো দেখো আমরা একটু গত ক্লাসের হোমওয়ার্কটার দিকে যদি একটু মনোযোগ দেই, দেখো উদ্দীপকে কি বলা আছে যে শৈশব কোষ নিয়ে পড়াশোনার সময় মানব শরীরের এমন এক কোষ সম্পর্কে জানলো যেটি বিভাজিত হতে পারে না এবং এটি উদ্দীপনা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ স্নায়ুকোষ বা নিউরনের কথা এখানে বলা হচ্ছে। তো দেখো কি বলেছে, দৃশ্যপটে উল্লিখিত কোষের চিহ্নিত চিত্র অঙ্কন পূর্বক গঠন লিখো। অর্থাৎ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে এবং বর্ণনা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাদের ব্যাচ থেকে কোনো রকম কোনো হোমওয়ার্ক পাইনি, ঠিক আছে? আপনারা একটু দয়া করে হোমওয়ার্কগুলো আপলোড করে ফেলবেন, তাহলে চেক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই তুমি পরেও হোমওয়ার্ক দিতে পারবা, কালকেও দিতে পারবা, আজকেও দিতে পারবা, সমস্যা নেই। তো আপনারা হচ্ছে হোমওয়ার্ক আপলোড করার চেষ্টা করবেন। ঢাকাতে গরম কেমন? সিদ্ধাতুল জিজ্ঞাসা করেছে। ভাই ঢাকাতে প্রচুর গরম, প্রচুর, ঠিক আছে? বিকালে একটু একটু বাতাস হচ্ছিল, আসলে মনে হচ্ছিল ঝড় আসবে, কিন্তু আকাশের দিকে তাকায় দেখলাম যে মেঘের পরিমাণ খুবই কম, হতাশ হয়ে গেলাম, বুঝছো? তো আসো, এরপর হচ্ছে দেখো কি বলছে ঘ নম্বরে, যে দৃশ্যপটের কোষটির কাজ কি, অর্থাৎ স্নায়ু কোষের কাজ কি, এটি ঠিক মতো কাজ না করলে কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ সমন্বয় ঘটবে না। তো এটা আমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। কত ডিগ্রি এটা আসলে চেক করা হয়নি। তো আসো আমরা আজকের টপিক, যেটা মেরুরজ্জু, অর্থাৎ মেরুরজ্জু, যার আরেক নাম কি সুষুম্না কাণ্ড। মেরুরজ্জুর আরেকটা নাম কি বলতো? সুষুম্না কাণ্ড, ঠিক আছে? সুষুম্না কাণ্ড। যদি আমরা ইংরেজিতে বলি, ইংরেজি নামটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ঠিক আছে? তো অনেকে এটাকে নার্ভ কর্ডও বলে থাকে। তো আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো কিভাবে হোমওয়ার্ক আপলোড দিবা আরাফাত, তুমি জানো না? আচ্ছা আচ্ছা, দেখো হোমওয়ার্ক হচ্ছে তোমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ক্লাস 6, 7, 8 একাডেমিক স্টুডেন্টস গ্রুপ, একটা গ্রুপ আছে না? তো এই গ্রুপটাতে হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্ক যেটা করবা সেটা খাতার ছবি তুলবা, ছবি তুলে হচ্ছে গ্রুপে এটা পোস্ট করবা, সাথে আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবা না, যাতে নোটিফিকেশন আমার কাছে আসে এবং আমি তোমাদের হোমওয়ার্কগুলো চেক করে দিতে পারি, ঠিক আছে? ওকে, স্কুলের অনেক প্রেশার, তো প্রেশার আসলে আজীবনই থাকবে, সো এর মাঝখানে একটু কষ্ট করে হোমওয়ার্ক দিতে হবে। আচ্ছা, তো ওকে, জাভিদ ঢাকা থেকে বলছে তার 43 ডিগ্রি দেখাচ্ছে তার ফোনে, হতে পারে, ঠিক আছে? আমি আসলেই চেক করিনি, সময় পাইনি। তো দেখো মেরুরজ্জু, মেরুরজ্জুটা কি দেখো, আমরা বলেছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাই না? স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক ছিল, সুষুম্না কাণ্ড ছিল, তাই না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে। তো দেখো বলা আছে যে মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জু রক্ষিত থাকে। আমাদের প্রত্যেকের পিঠ আছে না? এই যে ধরো আমার পিঠ তোমরা দেখতে পাচ্ছ, এই পিঠের ঠিক মাঝ বরাবর, একদম পিঠের মাঝ বরাবর, ঘাট থেকে শুরু করে
একদম মাঝ বরাবর লম্বা একটা হাড় আছে না, হাড়ের মতো অংশ দেখতে পাই না, শক্ত অংশ, তোমাদের প্রত্যেকের পিঠেই আছে। তোমাদের প্রত্যেকের পিঠেই আছে, কিন্তু তোমাদের প্রত্যেকের পিঠেরই মাঝ বরাবর একটা হাড় আছে। একটা হাড় না, অনেকগুলো হাড়ের সমন্বয়ে অঙ্গটা তৈরি, বাট অনেকে এটাকে একটা হাড় মনে করে। একদম মাঝখান বরাবর শক্ত যে একটা রেখার মতো অংশ আছে না, এটাকে বলা হয় মেরুদণ্ড। এটাকে কি বলা হয়? মেরুদণ্ড। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, টোটালটা মেরুদণ্ড, ঠিক আছে? এই মেরুদণ্ডের ভেতরে, এই মেরুদণ্ডের ভেতরে দেখো তো, একদম ভেতরে যে লাল রঙের একটা অংশ দেখতে পাচ্ছ না, আমি এটাকে এখন নীল করে দিচ্ছি। এই যে লাল রঙের অংশ, এই যে লেজের মতো ভেতরে, মেরুদণ্ডের ভেতরে লাল রঙের একটা অংশ দেখতে পেলাম না, এটার নামই হচ্ছে মেরুরজ্জু। আর এই টোটাল এই মেরুরজ্জুটা আছে যে অঙ্গটার ভেতরে, সেই অঙ্গটার নাম কি? সেই অঙ্গটার নাম হচ্ছে মেরুদণ্ড। তো মেরুদণ্ড হচ্ছে অস্থি অর্থাৎ হাড় দ্বারা তৈরি। হাড়গুলার নাম কি? কশেরুকা। অনেকগুলা কশেরুকা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কি? মেরুদণ্ড। অনেকগুলা কশেরুকা মিলে তৈরি করে কি? মেরুদণ্ড। আর এরকম এই মেরুদণ্ডের ভেতরে যে ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গার ভেতরে কে থাকে? মেরুরজ্জু থাকে। তার মানে আমরা বলতে পারি মেরুরজ্জুটাকে সুরক্ষিত করে রাখে কে? মেরুদণ্ড। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান। আচ্ছা, যেই প্রাণীদের মেরুদণ্ড থাকে না, তাদের নিউরন কিভাবে কাজ করে? তাদের স্নায়ুতন্ত্র সুগঠিত নয়, তাদের দেহে নিউরনটা হচ্ছে স্নায়ু কোষগুলা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যাদের মেরুদণ্ড থাকে না, তাদের সারা শরীরে নিউরনগুলা অর্থাৎ স্নায়ুগুলা সারা দেহে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং উদ্দীপনা গ্রহণ করে। ঠিক আছে? আদিত্য দেবনাথ আনসার পেয়েছেন? ওকে। ডেইলি লাইভ এক্সামের কোয়েশ্চেন কি আপনি মেক করেন ভাইয়া? না, আমি মেক করি না। ঠিক আছে? ডেইলি লাইভ এক্সামের কোয়েশ্চেন আমি দেখিও না, চেকও করি না আসলে, সত্যি বলতে। আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো, মেরুদণ্ড ছাড়া কি মানুষ বাঁচবে? না ভাইয়া, মেরুদণ্ড ছাড়া আসলে মানুষ তো সোজা হয়ে তুমি দাঁড়াইতেই পারবে না। তোমার যদি মেরুদণ্ড না থাকে, তুমি সোজা হইতে পারবা? তখন তো এরকম বাঁকা হয়ে পড়ে যাবা। আমি বাঁকা হইলে তো আমার স্ক্রিন থেকে দেখাও যাবে না মনে হয়। ঠিক আছে? আচ্ছা, মেরুরজ্জুর রং কি লাল হয়? লালচে গোলাপি হয় আসলে, বুঝছো? লালচে গোলাপি। ওকে, লালচে গোলাপি হয়। তো তোমাদের বোঝানোর জন্য আসলে লাল কালার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তাহলে দেখো, দিস ইজ দ্য মেরুরজ্জু। তো তোমাদের এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে? মেরুরজ্জু কোথায় থাকে বলো তো ভাইয়ারা? মেরুদণ্ডের ভেতরে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপর দেখো বলা আছে আরো দুইটা কথা, খুবই সহজ, যে মেরুরজ্জুর ধূসর পদার্থ থাকে ভিতরে, শ্বেত পদার্থ থাকে বাইরে। তো এখন আমার জানা দরকার, হোয়াট ইজ ধূসর পদার্থ, হোয়াট ইজ শ্বেত পদার্থ। এটা জানা জরুরি না যে আমরা ধূসর পদার্থ বলতে কি বুঝি। ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে এখানে না লিখে আমরা একটা ফাঁকা পেজে একটা নোটই থাক আমাদের। দেখো, ধূসর পদার্থ কি, শ্বেত পদার্থ কি, এটা একটু আমরা বুঝে নিব। আমি গত ক্লাসে যদিও ছোট্ট করে এক ফাঁকে বলেছিলাম, বাট এভাবে সুন্দর করে লিখে দিইনি মনে হয়, যতদূর মনে পড়ে। ধূসর পদার্থ আর হচ্ছে শ্বেত পদার্থ, কোনটা আসলে কি? তো আমরা নিউরনের পড়েছিলাম না, কোষ দেহ আছে, ডেনড্রাইট আছে, আর কি আছে বলতো? এক্সন আছে, তাই না? তো দেখো, নিউরনের যে কোষ দেহ, অনেকগুলা নিউরনের কোষ দেহগুলা মিলে তৈরি করে ধূসর পদার্থ। ধূসর পদার্থ কি? কোষ দেহের গুচ্ছ। অনেকগুলা নিউরনের কোষ দেহ মিলে তৈরি করবে কি? ধূসর পদার্থ। এটাকেই আমরা যদি মাইক্রোস্কোপের নিচে, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, এটা হচ্ছে অ্যাশ কালার বা গ্রে কালারের মতো দেখায়। ঠিক আছে? ধূসর পদার্থকে ইংরেজিতে বলা হয় গ্রে ম্যাটার। এরপর শ্বেত পদার্থ, অ্যাক্সন গুলাকে বা স্নায়ুতন্তু গুলাকে আমরা হচ্ছে শ্বেত পদার্থ হিসেবে দেখি। ঠিক আছে? তাহলে দেখো, এই কথাটা তাহলে একটু আমরা ইংরেজি টার্মটা একটু মনে রাখবো। ধূসর পদার্থ এর ইংরেজি নামটা কি? গ্রে ম্যাটার। কি নাম? অনেক সময় তোমাদের বইয়ে লেখা থাকতে পারে বা প্রশ্নে লেখা থাকতে পারে গ্রে ম্যাটার। আর শ্বেত পদার্থ মানে কি? হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থ মানে কি? হোয়াইট ম্যাটার। এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। তো গত ক্লাসে যখন আমরা মস্তিষ্কের গঠন পড়েছিলাম, তখন আপনাদের হয়তো একটা কথা বলেছিলাম। কি সেই কথা? সে কথাটা কি বলেন তো? আসেন একটু মনে করিয়ে নেওয়া যাক যে সেই কথাটা আসলে কি ছিল। ঠিক আছে? সেই কথাটা কি ছিল, আসেন একটু মনে করিয়ে দিই। তো দেখেন, গত ক্লাসে আমরা বলেছিলাম যে মস্তিষ্কের ক্ষেত্রে কি লিখলাম এটা? মস্তিষ্কের ক্ষেত্রে কি হবে? মস্তিষ্কের ক্ষেত্রে হচ্ছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার থাকবে ভেতরে। শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার কই থাকবে? ভিতরে থাকবে। মস্তিষ্কের শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার কোথায় থাকবে বলতো? ভিতরের দিকে থাকবে।
কোথায়? ভেতরের দিকে থাকবে, ঠিক আছে, ভিতরে ভিতরে। এবং ধূসর পদার্থ বা হোয়াইট ম্যাটার, সরি গ্রে ম্যাটার, ধূসর পদার্থ যেটা আছে, এই ধূসর পদার্থটা থাকবে কোথায়? বাইরে। ধূসর পদার্থ কোথায় থাকবে বলতো? বাইরে থাকবে, মস্তিষ্কের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে বললাম? মস্তিষ্কের ক্ষেত্রে, ঠিক আছে। বাট এখন যদি আমি বলি মেরুরজ্জুর ক্ষেত্রে, এখন যদি আমি বলি মেরুরজ্জুর ক্ষেত্রে, ঠিক আছে, মেরুরজ্জুর ক্ষেত্রে উল্টা, মস্তিষ্কের উল্টা, কি মনে রাখবেন? এটা মনে রাখবেন হচ্ছে মেরুরজ্জুর ক্ষেত্রে শ্বেত পদার্থ যেটা আছে, শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার যেটা আছে, এটা থাকবে কোথায়? বাইরে। এটার ক্ষেত্রে শ্বেত পদার্থটা কোথায় থাকবে? বাইরে থাকবে, ঠিক আছে। এবং এবং যেটা ধূসর পদার্থ, ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার, এই ধূসর পদার্থ বা গ্রে ম্যাটারটা থাকবে হচ্ছে ভিতরে। অর্থাৎ মস্তিষ্কের উল্টা হইল না? এটা তাহলে কি হইলো? মস্তিষ্কের উল্টা হইলো। আমি গঠনটা দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি, বাট আপাতত ইনফরমেশনটা কি ক্লিয়ার? ওকে, মস্তিষ্কের বানান ভুল দেখি। ও হ্যাঁ, মস্তিষ্কের বানানটা একটু ভুল হয়ে গেছে। এটা আসলে ভুল না, দেখেন এটা একটা প্রিন্টিং মিস্টেক। দেখেন আমি প্রিন্টিং মিস্টেকটা এখনই ঠিক করে দিচ্ছি, এটা আমার ভুল না, বুঝছেন? এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক বলতে পারেন। এই যে দেখেন ঠিক হয়ে যাবে, এই দেখেন, ঠিক আছে, এটা কিন্তু আমার ভুল না। এটা কিসের ভুল বলো? প্রিন্টিং মিস্টেক, টাইপিং এর ভুল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, কশেরুকা কি? দেখো আমাদের মেরুদণ্ড, আমাদের পিঠের মধ্যে যে মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ড দেখো তো ছোট ছোট কিছু হাড় দিয়ে তৈরি হয়ে আছে না? এই যে দেখো তো ছোট ছোট হাড়, এই যে এটা একটা ছোট্ট হাড়, তারপর এটা হচ্ছে একটা হাড়, এটা হচ্ছে একটা হাড়, ঠিক আছে, এরকম ছোট ছোট অনেকগুলো হাড় যুক্ত হয়ে মেরুদণ্ড তৈরি হয়েছে না? এই প্রতিটা হাড়কে বলা হচ্ছে কশেরুকা। এই যে যেমন দেখানো হচ্ছে কশেরুকা, এই যে টোটাল এই হাড়ের টুকরাটাকে বলা হচ্ছে কি? কশেরুকা, ঠিক আছে। কশেরুকার ছবি যদি তুমি দেখতে চাও, আমি একটা কশেরুকা এঁকে দেখাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। এই যে দেখো কশেরুকা থাকে হচ্ছে এরকম, ঠিক আছে, কশেরুকা থাকে হচ্ছে এরকম। এই জিনিসটাকে বলা হয় যে কশেরুকা, এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? কশেরুকা বলা হয়, ঠিক আছে। এই যে এই জিনিসটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা কশেরুকা। এরকম অনেকগুলা কশেরুকা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তৈরি করে কি? মেরুদণ্ড। আর এই যে কশেরুকার ভেতরে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, যে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গার ভেতর দিয়ে থাকে কে? মেরুরজ্জু। এই ফাঁকা জায়গার ভেতরে কে থাকবে? মেরুরজ্জু থাকবে লম্বা করে। কথা বোঝাতে পেরেছি? কথা বোঝাতে পেরেছি? কশেরুকা কি বুঝতে পেরেছো? এরকম ছোট ছোট অনেকগুলা কশেরুকা মিলে, কশেরুকাগুলা মিলে মিলে কি তৈরি করেছে? মেরুদণ্ড তৈরি করেছে। আর কশেরুকার ভেতরে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো যুক্ত হয়ে হয়ে কি তৈরি করেছে? একটা বড় নালী তৈরি করেছে। নালীর ভেতরে কি অবস্থান করছে? মেরুরজ্জু অবস্থান করছে। ভাইয়া পরীক্ষায় কি ছবিগুলো আর্ট করতে হবে? না, এই পরীক্ষায় আপনাকে এই ছবি আর্ট না করলেও চলবে, বাট কেউ যদি প্র্যাকটিস করে করে শিখে রাখতে পারেন তাহলে এঁকে দেওয়াটা ভালো, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ প্রিন্টিং মিস্টেক? মজা করো না, ঠিক আছে। দেখো দেখো দেখো, মস্তিষ্কের ক্ষেত্রে দেখো শ্বেত পদার্থ, হোয়াইট পদার্থ, সরি শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার, আর ধূসর পদার্থ গ্রে ম্যাটার। কি একটা নিউরনের কি থাকে? কোষ দেহ থাকে, ডেনড্রন থাকে, এক্সন থাকে। তো নিউরনের কোষ দেহ আর ডেনড্রন গুলা মিলে যে গুচ্ছটা তৈরি করে, ওই গুচ্ছটা দেখতে হয় ধূসর কালারের, তাই ওই ওই অংশটাকে বলা হয় ধূসর বর্ণ, ঠিক আছে, বা ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার। আর মস্তিষ্কে আর নিউরনের যে এক্সন যে অংশগুলো আছে, এক্সন গুলা হচ্ছে মিলে যে গুচ্ছটা তৈরি করে, একজনের গুচ্ছটাকে দেখতে সাদা কালারের দেখা যায়, তো এটাকে বলা হয় শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার, ঠিক আছে। তো এটাই আমরা বলেছি ধূসর পদার্থ মূলত কি? কোষ দেহ। আর শ্বেত পদার্থ কি? মূলত এক্সন, ঠিক আছে। তাহলে দেখো মস্তিষ্কের ক্ষেত্রে এই ধূসর পদার্থ থাকে হচ্ছে ভেতরের দিকে, মস্তিষ্কের ভেতরের দিকে থাকে ধূসর পদার্থ, বাইরের দিকে থাকে হচ্ছে, সরি উল্টা বললাম, মস্তিষ্কের ভেতরের দিকে থাকে হচ্ছে শ্বেত পদার্থ, বাইরের দিকে থাকবে ধূসর পদার্থ। আর মেরুরজ্জুর ক্ষেত্রে মস্তিষ্কের উল্টা, অর্থাৎ ভেতরের দিকে থাকবে হচ্ছে হোয়াইট, সরি শ্বেত, ধূসর পদার্থ, আর বাইরের দিকে থাকবে হচ্ছে শ্বেত পদার্থ। ওকে, আচ্ছা সাজিদ, তুমি প্রত্যেক ক্লাসেই এই একটা দুষ্টামি শুরু করো যে কুইজ দেন কুইজ দেন, কুইজ যখন আসার তখন এমনিই আসবে, খুব ইজি। আচ্ছা লুবাবা জিজ্ঞাসা করেছো অ্যাকশন কি? অ্যাকশন কি এটা বুঝতে হলে গত ক্লাসে একটু চলে যেতে হবে, রেকর্ডেড ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসো আমরা স্নায়ু তাড়না জিনিসটাকে একটু বুঝে ফেলি। স্নায়ু তাড়না, ঠিক আছে। স্নায়ুর এই যে ধরো তুমি হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ফোন থেকে দেখতে পাচ্ছ না? তার মানে তোমার চোখে ফোন থেকে আলোক রশ্মি যাচ্ছে,
আলোক রশ্মি তোমার চোখের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করতেছে। এই উদ্দীপনা চোখ থেকে স্নায়ুর মধ্য দিয়ে কোথায় যাচ্ছে? মস্তিষ্কে যাচ্ছে, এবং এর ফলে তোমার মধ্যে দর্শনের একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, যেটাকেই তুমি এই যে ছবি বা ভিডিও হিসেবে দেখতে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্নায়ুকে কে যে তারায়, ও স্নায়ুকে যে তারায় সেই স্নায়ু তাড়না, না না না, ব্যাপারটা এরকম না। তাড়না মানে উদ্দীপনা। তাড়না মানে কি? উদ্দীপনা। দেখো, স্নায়ু তাড়না যেই জিনিস, স্নায়ু উদ্দীপনাও সেই জিনিস। স্নায়ু তাড়না যেই জিনিস, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি স্নায়ু উদ্দীপনা, একই জিনিস। স্নায়ু উদ্দীপনা একই জিনিস। ঠিক আছে? স্নায়ু উদ্দীপনা একই জিনিস। তাড়না মানেই উদ্দীপনা। যাহাই তাড়না তাহাই উদ্দীপনা। যাহাই তাড়না তাহাই উদ্দীপনা, একই জিনিস। ঠিক আছে? আচ্ছা, আসেন একটু বুঝাই বলি বিষয়টা। দেখেন দেখেন, এই যে ধরেন, অনেকেই তো ক্লাসে দুষ্টামি করে, অনেকেই তো দুষ্টামি করে। একজন দুষ্টকে যদি খুঁজে পাওয়া যেত তাহলে তার আজকে একটা ব্যবস্থা করে ফেলতাম। টাইপ ইউর মেসেজ হেয়ার, এই যে সাইফ, সে লিখে রেখেছে টাইপ ইউর মেসেজ হেয়ার। ঠিক আছে? আচ্ছা, এই সাইফ ধরেন, সে বেচারা বুঝেই লিখছে, না বুঝেই লিখছে। এখন দুষ্ট খুঁজতে আসছি, সবাই স্বেচ্ছায় লিখতে আসছে যে বুঝিনি বুঝিনি, আমি আমি। তো এই যে কাউসার আহম্মদ, সে মিনিমাম 150 থেকে 200 বার লিখেছে যে বুঝিনি বুঝিনি বুঝিনি। সে যে কি বুঝিনি, বুঝে নাই, সেটা আমি জানি না। তো এখন দেখো, এই কাউসার আহমেদকে নিয়েই বলি। ধরো এই যে কাউসার তো বুঝে নাই। তো তোমরা তো ছোটবেলায় গল্প শুনেছো না আঙ্কেল আন্টির কাছে, মানে তোমাদের বাবা মার কাছে, যে তারা যখন স্কুলে পড়তো তখন হচ্ছে স্কুলে বেত দিয়ে মারতো, টিচাররা হচ্ছে বেত দিয়ে মার দিত। তো ধরো এই যে কাউসার আহমেদ, সে হচ্ছে এই যে বুঝে নাই। তো আগেকার দিনে দেখা যেত কি, পোলাপান যদি ক্লাসে পড়া নাও বুঝতো, তখনও কিছু টিচার রেগে গিয়ে মার দিত। তো ধরো এই যে কাউসার আহমেদ পড়া বুঝে নাই, তো কাউসার আহমেদ যে ক্লাসে পড়ে সেই ক্লাসের যে টিচার, সেই টিচার কি করলেন? একটা বেত নিলেন। বেত নিয়ে কাউসারের হাতের মধ্যে, একদম এই যেইখানে, এই যেইখানে, ঠিক আছে, একদম আর্মের মধ্যে গিয়ে ঠাস করে একটা বাড়ি দিয়ে দিল। ধরো এটা বেত, বেত দিয়ে এমনি করে একটা বাড়ি দিয়ে দিল। তো এই যে বাড়ি যে দিল, এতে সে ব্যথা পেল না? কাউসার আহমেদ ব্যথা পেল না? আচ্ছা, এই ব্যথাটা যে সে পেল, এটা সে টের পাইলো কিভাবে? মানে মাইট দিলে যে ব্যথা লাগে, এই ফিলিংটা আমাদের মধ্যে আসছে কিভাবে? দেখো, কাউসার আহমেদকে যদি মাইট দেওয়া হয়, তাহলে ওর এখানে মাইরের উদ্দীপনাটা গ্রহণ করেছে কি? মাইটটাই একটা উদ্দীপনা। এই যে কাউসারকে যে মাইট দেওয়া হচ্ছে, এইটাই হচ্ছে একটা উদ্দীপনা। ঠিক আছে? এই উদ্দীপনাটা কি হচ্ছে? গ্রহণ করলো কে? কাউসারের হাত। কাউসারের হাত গ্রহণ করলো উদ্দীপনা, এবং এই উদ্দীপনাটা কোথায় খবর চলে যাবে? মস্তিষ্কে খবরটা যাবে। খবরটা কোথায় যাবে? মস্তিষ্কে খবরটা যাবে। এই জন্য তার ব্যথা অনুভূত হবে। তো খবরটা মস্তিষ্কে কিভাবে যাবে? তার স্নায়ুর মধ্য দিয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই হাত থেকে শুরু করে একদম মস্তিষ্ক পর্যন্ত স্নায়ু বিস্তৃত আছে। তো এক স্নায়ু থেকে আরেক স্নায়ুর মাধ্যমে, মানে এক নিউরন থেকে আরেক নিউরনে, অর্থাৎ টোটাল স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কে উদ্দীপনা যাবে। ঠিক আছে? তো এই যে ব্যথা বা এই যে একটা অনুভূতি তার মধ্যে তৈরি হইলো, যে স্নায়ু যে বার্তাটা নিয়ে গেল যে হাতের মধ্যে মারা হচ্ছে বা এর জন্য আমাদের ব্যথা ফিল করানো উচিত, তো এই যে ব্যাপারটা, এই অনুভূতিটাকেই আমরা বলছি স্নায়ু তাড়না। এটাকেই আমরা কি বলছি? স্নায়ু তাড়না। ঠিক আছে? এই যে কই আমাদের কাউসার আহমেদ, তুমি কি আছো নাকি খুব বেশি ব্যথা পেয়েছো কাউসার? আচ্ছা, ওকে। কাউসার সে হচ্ছে স্কুলের এক্সামের কারণে আজকেই জয়েন করছে, তাই সে কিছু বুঝে নাই। কিছু না বুঝলে আগের ক্লাস করে দেখো, বাট আপাতত একটু সঙ্গে থাকো। ঠিক আছে? এই যে কাউসার, সে দেখো, কাউসারের ক্ষেত্রে দেখো, কাউসারের যে শরীরে যে স্নায়ু আছে, এই স্নায়ুর ভেতর দিয়ে একটা সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয়েছে। কেমন অনুভূতি বলতো? মায়ের 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 অনুভূতি প্রবাহিত হয়েছে। ঠিক আছে? তো এই যে কাউসারের স্নায়ুর ভেতর দিয়ে যে মায়ের অনুভূতিটা তার মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড যেখানেই যাক, মস্তিষ্ক বা মেরুরজ্জ যেখানেই যাক, অনুভূতিটা বাহিত হইল না, এই অনুভূতিটাকেই বলা হচ্ছে কি? স্নায়ুতাড়না। ঠিক আছে? তাহলে এই যে স্নায়ুতাড়না ইকুয়াল টু মায়ের, মনে থাকবে? স্নায়ুতাড়না হচ্ছে সেই মায়ের। ওকে। তাহলে এই যে শান্ত একটা চমৎকার প্রশ্ন করেছে, ব্রেইনে যদি সিগন্যাল না যায়, মানে উদ্দীপনা বা বার্তাটা যদি না যায়, তাহলে আমরা ব্যথা পাবো না? অবশ্যই না, সেক্ষেত্রে আমরা ব্যথা পাবো না। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ব্যথা পাবো না। কেন? দেখো তো, এই যে আমাদের কোথাও কেটে কুটে গেলে অনেক সময় দেখা যায় না যে সেলাই করে বা অনেকের অপারেশন করে বিভিন্ন সময়, তো তখন হচ্ছে অবশ করে নেয়। এই কথাটার সঙ্গে তোমরা পরিচিত? দুইটা কথা আছে, একটা হচ্ছে অবশ করে নেওয়া, এই শব্দটার সঙ্গেও পরিচিত, আরেকটা হচ্ছে অজ্ঞান করে নেয়। শুনো না? অবশ করে নেয়, অজ্ঞান করে নেয়। তো মেডিকেল সায়েন্সের ভাষায় এই যে অবশ করে নেওয়া, অজ্ঞান করে নেওয়া, দুইটাকেই বলা হয় অ্যানেস্থেসিয়া। কি বলা হয়?
অ্যানেস্থেসিয়া। তো অ্যানেস্থেসিয়াতে কি করা হয় জানো? তোমার এই যে স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন, এটাকে বন্ধ করে দেওয়া হয়। স্নায়ুর মধ্য দিয়ে এই স্নায়ু তাড়নার যে পরিবহন বা এই সংবাদ বা অনুভূতির প্রবাহ, এটাকে বন্ধ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে? এই অবশ বা অজ্ঞান, যেটাকে আমরা বলি অ্যানেস্থেসিয়া, কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে। তখন স্নায়ুর ভেতর দিয়ে কোনো অনুভূতিই যায় না। তো তুমি ব্যথা পাচ্ছ না আরাম লাগতেছে, কোনো কিছুই তুমি টের পাবা না। কথা কি বোঝাতে পেরেছি? ওকে, জান্নাত আসছে। উদ্দীপনা তো বুঝলাম, উদ্দীপক কি? যে উদ্দীপনা দিচ্ছে সেই উদ্দীপক। যেমন এই যে জান্নাত, আমি একটা নান্না মুন্না টিচার, আমি বোঝাচ্ছিলাম অ্যানেস্থেসিয়া কেমনে দেয়, উদ্দীপনা কি। তো এইটার মধ্যে এই যে জান্নাত এসে জিজ্ঞাসা করলো যে উদ্দীপক কি। তো এই জান্নাত যে প্রশ্ন করলো, এই প্রশ্নের প্রতি সাড়া দিয়ে আমি ওর প্রশ্নটা একবার রিডিং পড়লাম, এরপর এটার আনসার দেওয়ার চেষ্টা করতেছি না? তার মানে এই আমার কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করে ফেললো কে? জান্নাত উদ্দীপ্ত করলো। আর জান্নাতের প্রশ্নটাকে আমার জন্য উদ্দীপনা হিসেবে কাজ করলো, তার মানে জান্নাত হচ্ছে উদ্দীপক। আবার এই যে কাউসারকে যে টিচার মাইট দিছিল, এক্ষেত্রে টিচার হচ্ছে উদ্দীপক। কথা বোঝাতে পেরেছি? কথা বোঝাতে পেরেছি? নূর আইয়ান, সে শহীদ হয়ে যাচ্ছে, যে তার নাম কেন নেওয়া হচ্ছে না? ঠিক আছে ভাইয়া, তাইলে স্নায়ু কেটে ফেলি। ভাইয়া, স্নায়ু কেটে ফেললে আপনার জীবনই বৃথা। স্নায়ু যদি কেটে ফেলেন তাহলে আপনার কোনো অনুভূতিই থাকবে না, আপনি একটা অনুভূতিলেস, ঠিক আছে, ফিলিংলেস পার্সনে পরিণত হবেন। তখন তো আপনার বেঁচে থাকা না থাকা সেম। আচ্ছা, মশা কামড় দিলে আমরা ব্যথা পাই। হ্যাঁ, এটাও তো তোমার, এই যে মশা কামড় দিলে তুমি ব্যথা যে পাচ্ছ, এটাও তো সেই স্নায়ুর কারণেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা স্নায়ু তাড়না বুঝলাম। এরপর আসো প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, তার আগে সাহির আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এখানে এক বোকা ছেলে, তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা বিশাল করে মেসেজ দিবা না, দেখা যায় না। তাহলে ব্রেইন অকেজো করতে হবে না? ব্রেইন অকেজো করলে তো তুমি পাগল, পাগল হয়ে যাবা। ওকে, এখন একটু শোনো। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে আবার। এই আমি কারো নামই বলবো না এরকম করলে। তোমরা যদি দুষ্টামি করো তাহলে আমি রাগ করে থাকলাম, আমি আর কারো নাম বলবো না, বুঝছো? তোমরা বেশি দুষ্টামি করতেছো। এখন শোনো। আচ্ছা, এখন একটু শোনো। ধরো তোমরা খুবই সুস্থ স্বাভাবিকভাবে, ধরো তোমরা যে যারা কম্বো ব্যাচে আসো, যারা কম্বো ব্যাচে আসো, ঠিক আছে, যারা কম্বো ব্যাচে আসো, তারা যে অফলাইনে এক্সাম দিতে যাও না কোচিং এ, তো ধরো তোমরা কেউ একজন উদ্ভাসে বসে আরামে রিল্যাক্সে পরীক্ষা দিচ্ছ। আমি একদিন তুমি যে ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ সেই ব্রাঞ্চে ঘুরতে গেলাম। তো ঘুরতে গিয়ে দেখলাম যে তোমরা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ। তো আমি হুট করে, একজন ধরো লিখতেছে, আমি হুট করে একটা কলম নিয়ে তার হাতের মধ্যে খোঁচা দিলাম। সে আউ বলে উঠবে, উফ বলে উঠবে, বা উফ ব্যথা পাইলাম এরকম বলে উঠবে, বা হাতটা সঙ্গে সঙ্গে সরাই নিবে। এটা কিন্তু সে তার ইচ্ছা করে সরায় নাই, কিছু বুঝে ওঠার আগেই হাতটা সরাই নিবে। আবার দেখা যায় অনেক সময় গরম কিছুতে হাত লাগলে আমরা হাতটা অটোমেটিক্যালি সরাই নিই, নেই কি না? আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় না, গরম কোনো খাবার মুখে দিলে আমরা সঙ্গে সঙ্গে খাবারটা মুখ থেকে ফেলে দিই, বা গরম কোনো পাত্রে বা গরম চায়ের কাপে হাত লাগলে আমরা হাতটা সরাই নিচ্ছি। অথবা আমাদের চোখের সামনে কেউ হুট করে হাত নাড়াচাড়া করলে চোখের পাতাটা বন্ধ হয়ে আসে। এই জিনিসটা কি আমরা আগে থেকে ভেবেচিন্তে রাখি? না, অটোমেটিক্যালি হয়ে যায়, হয় কি না? ঠিক আছে, এখন ওই যে একজন বলতেছে যে আপনি গিয়ে খোঁচা দিবেন কেন? ধরো আমি পাগল টাগল হয়ে গেলাম, তো পাগল হয়ে তোমাদেরকে একটা খোঁচা টোচা দিলাম আর কি, ঠিক আছে? তো তখন তো তুমি হাতটা সরাই নিবা, সরাই নিবা না, অটোমেটিক্যালি সরাই নিবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে এখন আবার একজন শুরু করছে অ্যাড্রেনালিন কি। দেখো, একটা জিনিস বোঝাচ্ছি, তার মধ্যে তুমি অ্যাড্রেনালিন কি কি লিখে লিখে কমেন্ট বক্স ভরে ফেললে হবে না। যেটা বোঝাচ্ছি আমি হাসি মুখে ঠান্ডা মাথায় কথা বলতেছি, তার মানে এই না যে তোমরা দুষ্টামি করে যাবে। ঠিক আছে, দেখো, অ্যাড্রেনালিন হচ্ছে একটা হরমোন। অ্যাড্রেনালিন এটা হচ্ছে একটা হরমোন। ঠিক আছে, এখন এখানে অ্যাড্রেনালিনের কোনো আলোচনা হচ্ছে না, কথা একটু বুঝেন। এখন একটু বুঝেন, আমি যেটা বলি, দেখেন আপনারা যে কমেন্ট করতেছেন এখানে প্রবলেম হচ্ছে, একটু থামান, কমেন্ট করা একটু থামান। আমি যেটা বলি সেটা একটু বুঝছেন। ধরেন আপনার কোচিং এ পরীক্ষা দিচ্ছিলেন, আমি গিয়ে একটা খোঁচা দিলাম, অটোমেটিক্যালি আপনার হাতটা সরে যাবে, মানে আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার হাতটা সরে যাবে, ওটা রিয়াক্ট করে উঠবেন। অথবা আমরা ব্যথা পেলে হুট করে শাউট করে উঠি না, উড়ে আল্লাহ, উড়ে বাবা, উড়ে আম্মা, ব্যথা লাগলো, এই সেই বলে না অনেকে, এগুলা কিন্তু আগে থেকে ভেবে রাখে না যে সে এই কথাটাই বলবে, অটোমেটিক্যালি বের হয়ে যায়, অটোমেটিক্যালি ব্রেন হয়ে যায়। ঠিক আছে, বের হয়ে যায়। এই ব্যাপারটাকে আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। তো এক্ষেত্রে কি হয়, আসো একটু আমরা একটা দৃশ্য গল্প আঁকি। ঠিক আছে, আমরা একটা ছবি সিনারি আঁকি, গল্প করি। দেখো দেখো আমরা একটু গল্প করি। ঠিক আছে, গল্প করার আগে আমরা ছোট্ট একটু পড়াশোনা করে নিব। গল্প করার আগে আমরা একটু ছোট্ট জিনিস পড়াশোনা করে নিব। কি জিনিস পড়াশোনা করব? দেখো, আমরা একটা সুষুম্না কাণ্ডের প্রস্থচ্ছেদ আঁকবো। ধরো যে আগে দেখেছিলাম আমরা লম্বা সুষুম্না কাণ্ড নালীর মতো, ধরো এটা একটা নালী,
ধরো এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এটা কি সুষুম্না কাণ্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি বলেছিলাম, মেরুরজ্জু আর কি। সুষুম্না কাণ্ড মানে মেরুরজ্জু, এটা কি তাহলে মেরুরজ্জু, ঠিক আছে। তো এখন ধরো আমি কি করলাম, এই মেরুরজ্জুটাকে কেটে ফেললাম। কিভাবে? ধরো একটা ছুরি চালালাম, এইভাবে এইভাবে কেটে ফেললাম। তো মেরুরজ্জুটাকে যদি আমি এইভাবে কেটে ফেলি, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের নিচে কিরকম দেখা যাবে জানো? অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যাবে এই যে এরকম, এই যে এরকম দেখা যাবে। মেরুরজ্জুটাকে এরকম দেখা যাবে, ঠিক আছে। এই মেরুরজ্জুতে, এই মেরুরজ্জুতে দেখো কিছু দুষ্টু জিনিসপত্র থাকবে। প্রথম কথা থাকবে একটা ছোট্ট নালী। এই নালী কি জিনিস তোমাদের লেভেলে জানতে হবে না, এটাকে বলা হয় কেন্দ্রীয় নালিকা। এরপর এই মেরুরজ্জুতে কি থাকবে বলেছিলাম, এই মেরুরজ্জুর ভেতরে থাকবে হচ্ছে, ভেতরের দিকে থাকবে হচ্ছে শ্বেত ধূসর পদার্থ, বাইরের দিকে থাকবে শ্বেত পদার্থ। তো যদি ধরি আমরা ধূসর পদার্থটা এঁকে নিচ্ছি, ঠিক আছে। এই যে ধরে নাও আমি এঁকে নিলাম ধূসর পদার্থ। তো ধূসর বোঝানোর জন্য আমি হচ্ছে হলুদ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এভাবে। এটা হচ্ছে মেরুদণ্ডের কি এঁকে ফেললাম, ধূসর পদার্থ এঁকে ফেললাম, ঠিক আছে। তাহলে বাইরেরটা হচ্ছে শ্বেত পদার্থ, বাইরেরটা কি তাহলে শ্বেত পদার্থ। আমি যদি এভাবে সাদা কালার দিয়েই দেখাই, তাহলে দিস ইজ দ্য শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার, ঠিক আছে। ওকে, হইলো আমার ধূসর পদার্থ হইলো, শ্বেত পদার্থ হইলো। এটা তাহলে কি মেরুরজ্জু। এটা তাহলে আমি কি আঁকলাম, মেরুরজ্জু এঁকে ফেললাম। এখন দেখো এই মেরুরজ্জু থেকে বের হবে দুইটা জিনিস। কি জিনিস বের হবে আসো একটু দেখি। এই যে এখান থেকে আর এখান থেকে যদি আমি দেখাই, স্নায়ুমূল বের হবে, ঠিক আছে। মেরুরজ্জু থেকেও স্নায়ু বের হয়, এদেরকে আমরা বলি স্নায়ুমূল। যেমন ধরো এই যে উপরের দিক থেকে একটা স্নায়ুমূল বের হবে, এই যে ভাবে, এটা একটা স্নায়ুমূল, এটা একটা স্নায়ুমূল, আবার হচ্ছে এটা একটা স্নায়ুমূল, এটাও কি একটা স্নায়ুমূল, ঠিক আছে। আচ্ছা, তো উপরের দিকে থাকে পৃষ্ঠীয় স্নায়ুমূল, নিচের দিকে থাকে অঙ্কীয় স্নায়ুমূল। এইগুলো তোমাদের লেভেলে লাগবে না, জাস্ট তুমি এই ছবি আঁকার সময় এভাবে আঁকলেই হবে। আমি নামগুলো পরে দিচ্ছি। তাহলে আমরা যে মার্কিং গুলা পরে করতেছি, তাহলে এটা আমাদের কি সুষুম্না কাণ্ড। এটা কিসের চিত্র? এই চিত্রটা কিসের? চিত্রটা কিসের? সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। কিসের চিত্র? মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ডর চিত্র, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মেরুরজ্জু। তাহলে দেখো এই মেরুরজ্জুতে আমরা কি কি এঁকেছি, আমরা যদি একটু মার্কিং করি, তাহলে দেখো মেরুরজ্জুর এই বাইরের দিকের অংশটা, এটাকে আমরা কি বলছি? শ্বেত পদার্থ। কি বলছি? শ্বেত পদার্থ, ঠিক আছে। আর এই ভেতরের দিকের অংশটাকে আমরা বলছি, ভেতরের দিকের অংশটাকে আমরা বলছি ধূসর পদার্থ। বলেছিলাম না, ভেতরে থাকে ধূসর পদার্থ, বাইরে থাকে শ্বেত পদার্থ, তাহলে এটা হচ্ছে কি ধূসর পদার্থ। ওকে, আচ্ছা। আর উপরের দিকের যে মূল, ধরো এইটা এইটা, এদেরকে আমরা বলি পৃষ্ঠীয় মূল। তো এটা তোমাদের মার্কিং না করলেও চলবে, জেনে রাখতে পারো, এটাকে আমরা বলি পৃষ্ঠীয় মূল। পৃষ্ঠীয় মূল মানে এখান থেকে স্নায়ু বের হবে, এর জন্য এর নাম হচ্ছে পৃষ্ঠীয় মূল। আর এটার নাম হচ্ছে অঙ্কীয় মূল। অঙ্কীয় মূল, পৃষ্ঠীয় মূল, অঙ্কীয় মূল। এখন আসো, এখন এইটা আমাদের স্নায়ুরজ্জুর গঠনটা কি ক্লিয়ার হয়েছে? স্নায়ুরজ্জুর যে প্রস্থচ্ছেদের চিত্র, এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, স্নায়ুমূল কি যে কোনো আকৃতির হয় না। স্নায়ুমূল দেখেন অঙ্কি পৃষ্ঠীয় স্নায়ুমূল গুলো একটু ফোলা থাকে, ঠিক আছে, গোড়ার দিকে। হ্যাঁ, ধূসর পদার্থ মানে কোষ দেহ, ফিদা। ওকে, আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন আমরা একটা গল্প শুরু করি, ঠিক আছে। একটা গল্প ধরে নিলাম, এটা একটা মোমবাতি। দেখেন তো মোমবাতিটা কোনোভাবে আঁকতে পারি কিনা, তো আঁকলাম, হইলো। ধরে নিন এটা হচ্ছে একটা মোমবাতি, তো অবশ্যই এতে আগুন থাকবে। অবশ্যই এতে কি থাকতে হবে? আগুন থাকতে হবে, না হলে কি আর মোমবাতি হবে? হবে না। ধরো এটা হচ্ছে যে মোমবাতিতে আগুন জ্বলতেছে, ঠিক আছে। আচ্ছা, মোমবাতি দেখা যায় আগুন জ্বলতেছে কিন্তু। ওকে, এখন একটু শুনেন, এই যে মোমবাতি দেখা যায় আগুন জ্বলতেছে, এখন দেখেন আপনাদের মধ্যে কোনো একজন দুষ্ট, আপনাদের মধ্যে কোনো একজন দুষ্ট কি করবে? অসতর্কভাবে, অসচেতনভাবে সে হচ্ছে, দেখা যাবে যে এখানে মোমবাতির মধ্যে আঙুল দিয়ে দিবে, হাত দিবে, ঠিক আছে। তো এখন দেখো, ধরে নাও আমি একটা আঙুল যদি আঁকার চেষ্টা করি, এই আঙুল টাঙুল আমি এবার রাখতে পারি না। কয় আঙুল হয়েছে? 5 আঙুল হয়েছে মনে হয়। আচ্ছা, ধরে নাও এটা একটা হাত, ঠিক আছে। এই যে বোকা ছেলে বা বোকা মেয়েটা কি করলো, এখানে হাত দিল। তো হাত দেওয়ার পরে ধরো এটা হচ্ছে ওর টোটাল হাত আমি আঁকলাম, ঠিক আছে। আসলে হচ্ছে না, এভাবে হচ্ছে না। দাঁড়াও, এই যে নিচের দিকে ধরো এখানে দিলাম, এই ধরো ওর হচ্ছে হাত, ঠিক আছে। সে তো খুব শক্তিশালী পুরুষ ছেলে আর কি, অনেক মাসেল টাসেল আছে হাতে। হাতে কি আছে? অনেক মাসেল আছে, পেশি টেশি আছে আর কি, ভালো, ঠিক আছে। ওকে, এই যে তার বেশ অনেকখানি মাসেল আছে।
ওকে, তাহলে দেখাইলাম এই পর্যন্ত ছবিটা ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে আপনাদের মধ্যে কোন একজন দুষ্ট লোকের হাত। ওকে, আসেন এরপর দেখেন এরপর দেখেন কি হবে ব্যাপারটা। এই যে সে ব্যথা পেল না, আগুনের তাপ লাগবে না, সে তো এখন চিৎকার করে উঠবে, উরে বাবা রে বাবা কি ব্যথা, এত ব্যথা সহ্য করা যায় নাকি, ঠিক আছে, এসব বলে সে চিৎকার করে উঠবে। তো এই যে সে ব্যথা পাচ্ছে না, এই যে সে ব্যথা পাচ্ছে না, এই ব্যথার অনুভূতি একটা স্নায়ুর মধ্য দিয়ে কোথায় যাবে জানেন? এই ব্যথার অনুভূতি, এই যে সে ব্যথা পাচ্ছে না, এই ব্যথার অনুভূতি, এই ব্যথার অনুভূতি স্নায়ুর মধ্য দিয়ে কোথায় যাবে জানেন? ব্যথার অনুভূতি স্নায়ুর মধ্য দিয়ে চলে যাবে কোথায়? একদমই সুষুম্না কাণ্ডে চলে আসবে, মানে মেরুরজ্জুতে চলে আসবে। তো এই যে যে উদ্দীপনা নিয়ে আসলো যে স্নায়ু, এটা হচ্ছে ধরো উদ্দীপনাবাহী স্নায়ু, ঠিক আছে, উদ্দীপনাবাহী স্নায়ুর শেষ প্রান্ত। এরপর এখানে থাকবে আরেকজন বিশেষ স্নায়ু, ঠিক আছে, এই বিশেষ স্নায়ুটার নাম হচ্ছে, এই বিশেষ স্নায়ুটার নাম হচ্ছে সংযোগকারী স্নায়ু। কি নাম? সংযোগকারী স্নায়ু। তো এই সংযোগকারী স্নায়ু থেকে, এই সংযোগকারী স্নায়ু থেকে আবার আরেকটা স্নায়ু আসবে, এই যে এখান থেকে আবার আসবে এই যে আরেকটা স্নায়ু, এই স্নায়ুটা হচ্ছে পেশি পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি একটু বিষয়টা বুঝাই বলি। এই যে যে হাতে ব্যথা পাচ্ছে, তাপে উদ্দীপনা, তাপীয় উদ্দীপনা, এটা এই স্নায়ুর মধ্য দিয়ে, যে এই স্নায়ুর মধ্য দিয়ে কোথায় যাচ্ছে বলতো? একদম ধূসর পদার্থের ভেতরে যাচ্ছে, মেরুরজ্জুর ধূসর পদার্থে যাচ্ছে। এরপর এই ধূসর পদার্থের ভেতরে উদ্দীপনাবাহী স্নায়ু থেকে এই ব্যথার উদ্দীপনাটা কোথায় যাচ্ছে? সংযোগকারী স্নায়ুতে যাচ্ছে। এরপর সংযোগকারী স্নায়ু থেকে উদ্দীপনা কোথায় যাচ্ছে? আজ্ঞাবাহী স্নায়ুর কাছে যাচ্ছে। এরপর আজ্ঞাবাহী স্নায়ু উদ্দীপনাটা কোথায় নিয়ে আসতেছে? পেশিতে নিয়ে আসতেছে। এরপর এই পেশি কি হবে? সংকুচিত হবে। আর পেশি সংকুচিত হলেই হাতটা কি হবে? সরে যাবে। এই জিনিসটা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় উদ্দীপনা কি মস্তিষ্কে গেছে? উদ্দীপনা কিন্তু মস্তিষ্কে যায় নাই। কোথায় গেছে? সুষুম্না কাণ্ডে গেছে। তার মানে ঘটনাটা আকস্মিক ভাবে ঘটে না, মানে তাপ লাগা মাত্রই আমরা হাতটা সরাই নিই না, তাহলে খুব দ্রুত ঘটে যাচ্ছে না, তার মানে আকস্মিক ভাবে ঘটে, হঠাৎ করে ঘটে। তার মানে এই যে প্রক্রিয়াটা, এটা উদ্দীপনার আকস্মিকতা দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত? উদ্দীপনার আকস্মিকতা দ্বারা নিয়ন্ত্রিত। আরেকবার একটু বোঝাই বলি, দেখেন দেখেন এটা একটা মোমবাতি, এখানে আপনার হাতে টাচ লেগেছে। এই টাচ লাগার পরে ব্যথার উদ্দীপনাটা, টাচ লাগার পরে ব্যথার উদ্দীপনাটা, এই যে গরম হিট, এই তাপের উদ্দীপনাটা আজ্ঞাবাহী স্নায়ুর মধ্য দিয়ে, বা উদ্দীপনাবাহী, সরি আজ্ঞাবাহী না, উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে কোথায় চলে যাচ্ছে? সুষুম্না কাণ্ডে বা মেরুরজ্জুতে চলে যাচ্ছে। এরপর মেরুরজ্জুতে অবস্থিত সংযোগকারী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা কোথায় যাচ্ছে? আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুতে যাচ্ছে। এরপর আজ্ঞাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা কোথায় আসতেছে? পেশিতে আসতেছে। এর ফলে পেশি সংকুচিত হয়ে যাচ্ছে, হাতটা এখান থেকে সরে যাচ্ছে। এটাকেই আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। এটাকেই আমরা কি বলছি? প্রতিবর্তী ক্রিয়া। তাহলে আমি যদি স্নায়ুর নামগুলো মার্ক করি, এখানে আমি যদি সাদা রঙে একটু মার্ক করে ফেলি, দেখো এখানে লাল রঙের যে স্নায়ু, এটা উদ্দীপনা নিয়ে যাচ্ছে না, তাই এর নাম হচ্ছে উদ্দীপনাবাহী স্নায়ু। এর নামটা কি? উদ্দীপনাবাহী স্নায়ু। এর নামটা হচ্ছে উদ্দীপনাবাহী স্নায়ু। এবং এই যে যে তোমার সবুজ রঙের যে স্নায়ুটা দেখাইলাম না, উদ্দীপনা, আচ্ছা এই গোলাপিটা আগে দেখাই। এই গোলাপিটা হচ্ছে দেখো আজ্ঞা নিয়ে আসতেছে না বা অর্ডার নিয়ে আসতেছে না, যে পেশিকে সংকুচিত করে সরে ফেলতে হবে, তার একটা অর্ডার নিয়ে আসলো না। সো এই স্নায়ুটাকে আমরা বলি হচ্ছে অর্ডারবাহী বা আজ্ঞাবাহী স্নায়ু। কি বলি? আজ্ঞাবাহী স্নায়ু। অনেকে ইংরেজিতে এটাকে মোটর স্নায়ু বলে। কি বলে? মোটর স্নায়ু বলে, ঠিক আছে। আবার এটার আরেকটা নাম আছে চেষ্টীয় স্নায়ু। কি স্নায়ু? চেষ্টীয় স্নায়ু, ঠিক আছে, চেষ্টীয় স্নায়ু। আচ্ছা হইল। এরপর একটু দেখেন, এই যে উদ্দীপনাবাহী স্নায়ু আর আজ্ঞাবাহী স্নায়ুর মাঝখানে যে সবুজ রঙের যে স্নায়ুটা আছে, এর নাম হচ্ছে সংযোগী স্নায়ু। কি নাম? সংযোগী স্নায়ু। এর নামটা হচ্ছে সংযোগী স্নায়ু। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ওকে। ব্রেনে গেলে এটার প্রতিবর্তী ক্রিয়া হবে না, ব্রেনে যেতে তো একটু সময় লাগবে, তখন আমরা আস্তে ধীরে বুঝবো। ব্রেনে আমরা ব্যথা পাচ্ছি এটা বোঝার আগেই হাতটা সরে যায়, বোঝার আগেই হাতটা সরে যাচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা এমন হচ্ছে। ওকে, তাহলে আরেকবার একটু রিক্যাপ করি, দেখেন আপনি একটু বুঝেন। দেখেন দেখেন অনেক ভিড় দেখা যাচ্ছে, বাট ভয় পাওয়ার কিছু নেই, একটু খেয়াল করেন। দেখেন এটা হচ্ছে একটা মোমবাতি ছিল, এখানে আগুন জ্বলতেছে, বাট আপনার হাতটা সামহাও আগুনের মধ্যে চলে গেছে। তো আপনি এর জন্য ব্যথা পাচ্ছেন না। হুট করে আগুনের মধ্যে যাওয়া মাত্রই উদ্দীপনা কোথায় গেছে? উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে
সুষুম্না কাণ্ডে বা মেরুরজ্জুতে আসছে। এরপর মেরুরজ্জু থেকে সংযোগী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা আজ্ঞাবাহী স্নায়ুতে আসছে, আজ্ঞাবাহী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা পেশিতে চলে আসছে। এরপর পেশি সংকুচিত হয়েছে অর্থাৎ রেসপন্স করছে, ফলে হাতটা সংকুচিত হয়ে এই ব্যথার উৎস থেকে হাতটা সরিয়ে ফেলেছো। তো এটা কি হঠাৎ করে হয়ে গেল না? মস্তিষ্কে গেছে না, মস্তিষ্কের ছাড়াই, মস্তিষ্কের সাহায্য ছাড়াই সুষুম্না কাণ্ড দ্বারা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেল। এটা কি আমরা বলি প্রতিবর্তী ক্রিয়া। এটাকে আমরা কি বলি? প্রতিবর্তী ক্রিয়া। তো দেখো আগের পেজে কি বলা আছে একটু লক্ষ্য করি আমরা। দেখো এখানে কি বলা আছে যে যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় এবং মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, মস্তিষ্ক দ্বারা চালিত হবে না, এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? অনুভূতির উত্তেজনা। এই যে দেখেন অনুভূতির উত্তেজনা, হুট করে আপনার মধ্যে তাপ লাগতেছে, এটাই হচ্ছে অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মানে তাপ লাগার কারণেই তো তৈরি হয়েছিল। তার মানে অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় এবং মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই আমরা কি বলি? প্রতিবর্তী ক্রিয়া। ক্লিয়ার? এখন একটু দেখেন এই যে আমরা দেখলাম এখানে ব্যথা মানে উদ্দীপনাটা গ্রহণ করতেছে একটা অঙ্গ, উদ্দীপনা গ্রহণ করতেছে কি? হাত। তাহলে হাতটা কি ক্ষেত্রে গ্রাহক অঙ্গ, হাতটা কি হিসেবে কাজ করতেছে? গ্রাহক অঙ্গ। ঠিক আছে, এখানে উদ্দীপনা, ব্যথার উদ্দীপনাটা কে গ্রহণ করলো? হাত। এখানে হাতটা কি? গ্রাহক অঙ্গ। এরপর উদ্দীপনা সুষুম্না কাণ্ড পর্যন্ত গেল যে স্নায়ুর মাধ্যমে, তার নাম কি? উদ্দীপনাবাহী স্নায়ু। তার মানে এখানে গ্রাহক অঙ্গ থাকবে, আর কি থাকবে? একটা উদ্দীপনাবাহী স্নায়ু থাকবে। আচ্ছা, আরেকটা কি থাকবে বলতো? উদ্দীপনাবাহী স্নায়ু ছাড়াও উদ্দীপনাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা কোথায় গেছে? উদ্দীপনাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা গেছে সংযোগী স্নায়ুতে। কোথায় গেছে? সংযোগী স্নায়ুতে। সংযোগী স্নায়ু থেকে উদ্দীপনা কোথায় গেছে বলতো? সংযোগী স্নায়ু থেকে উদ্দীপনা গেছে হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ুতে। কোথায়? আজ্ঞাবাহী স্নায়ুতে গেছে। এরপর আজ্ঞাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা, আজ্ঞাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা কোথায় গেছে? পেশিতে গেছে না, মানে আবারও হাতে আসছে না। এখানে পেশিটা কি হিসেবে কাজ করবে? ক্রিয়াশীল অঙ্গ, মানে পেশির ক্রিয়ার ফলেই তো হাতটা সরে যাচ্ছে। তার মানে লাস্টলি উদ্দীপনা কোথায় গেছে? ক্রিয়াশীল অঙ্গে গেছে। কয়টা? কোন অঙ্গে? ক্রিয়াশীল অঙ্গ। তাহলে আমরা যদি একটু বুঝি, দেখো সিরিয়ালটা কি তাহলে? গ্রাহক অঙ্গ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করেছে, এরপর এই উদ্দীপনাটা উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে সুষুম্না কাণ্ডে গেছে, তো এরপর উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা সুষুম্না কাণ্ডের সংযোগী স্নায়ুর মধ্য দিয়ে আজ্ঞাবাহী স্নায়ুতে আসছে। এরপর আজ্ঞাবাহী স্নায়ু থেকে উদ্দীপনা ক্রিয়াশীল অঙ্গে এসেছে, এরপর ক্রিয়াশীল অঙ্গের সংকোচনের ফলে হাত ব্যথার উৎস থেকে সরে গেছে। কথাটা ক্লিয়ার? ওকে তামিম, তোমার আজকে বার্থডে, কংগ্রাচুলেশনস না, তোমার হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, ওকে। সরাসরি পেশিতে না গিয়ে ঘুরে যায় কেন? আরে ঘুরে যায় না, সরাসরি যায়। মানে যাওয়ার তো একটা রাস্তা থাকবে। এই যে পিঠ থেকে, মানে সুষুম্না কাণ্ড কোথায় আছে? পিঠে আছে না, তো পিঠ থেকে ধরো হাতে আসবে, তো এভাবেই তো ঘুরেই তো আসবে, এখান দিয়ে ঘুরে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে একটু দেখো এই বিষয়গুলাই। দেখো এখানে বলা আছে প্রতিবর্তী চক্রের অংশ। দেখো প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে। দেখো প্রথমটা কি বলেছিলাম? গ্রাহক অঙ্গ। তো দেখো বলা আছে প্রথমটা গ্রাহক অঙ্গ, যেমন এখানে ত্বক। এরপর অনুভূতিবাহী স্নায়ু, যেটার আরেক নাম কি? উদ্দীপনাবাহী স্নায়ু। এরপর কি আছে? প্রতিবর্ত কেন্দ্র। প্রতিবর্ত কেন্দ্র কোনটা? এই যে সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটার, এর ভেতরে সংযোগী স্নায়ু, উদ্দীপনাবাহী স্নায়ু ছিল না, তার মানে এটা হচ্ছে সুষুম্না কাণ্ডের প্রতিবর্ত কেন্দ্র। এরপর দেখো যে আজ্ঞাবাহী স্নায়ু, এন্ড ফাইনালি সাড়া প্রদানকারী অঙ্গ, যেটাকে আমরা কার্যকর অঙ্গ বলেছিলাম। ঠিক আছে, তো এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে দেখো প্রতিবর্ত চক্রের কয়টা অংশ, এটা অবশ্যই মনে রাখবা। প্রতিবর্তী চক্রের কয়টা অংশ? 5টা অংশ। কি কি? একটা গ্রাহক অঙ্গ, যে উদ্দীপনা গ্রহণ করবে, এরপর গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা নিয়ে প্রতিবর্ত কেন্দ্রে অর্থাৎ সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটারে আসবে কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। কোন স্নায়ু? অনুভূতিবাহী স্নায়ু। যেমন মশা কামড়ের উদ্দীপনা কিংবা হাতে পিন ফোটার উদ্দীপনা বহন করে নিয়ে যায় কে? উদ্দীপনাবাহী স্নায়ু। এরপর এই উদ্দীপনা প্রতিবর্ত কেন্দ্র কোনটা? সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটার। বারবার বলেছিলাম, এই যে দেখো সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটারের ভেতরেই সবকিছু ঘটতেছে না, তাহলে উদ্দীপনার কেন্দ্র কোনটা? সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটার। ঠিক আছে, প্রতিবর্ত কেন্দ্র। এরপর আজ্ঞাবাহী স্নায়ু কি করে? নির্দেশ বহন করে, এরপর সাড়া প্রদানকারী অঙ্গে সেটা নিয়ে যায়, আর ফাইনালি সাড়া প্রদানকারী অঙ্গ কি করে? রেসপন্স দেখায়, অর্থাৎ সাড়াটা প্রদান করে। ঠিক আছে, মানে হাত পা সরায় নেয়, যা করার করে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি একটু কষ্ট করে বি লিখবো, যদি বুঝতে পারি তাহলে কষ্ট করে বি লিখবো না। 1 সেকেন্ডেরও কম সময় লাগে, 1 সেকেন্ডও লাগে না এটা হইতে। ঠিক আছে, ওকে, চমৎকার, আপনারা সবাই বুঝেছেন। আসেন তাহলে দেখেন
প্রতিবর্তী ক্রিয়ার কিছু উদাহরণ দেওয়া আছে। প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ যেমন আগুনে হাত লাগা অথবা পিনে হাত ফোটা, মানে পিনে হাত তো ফোটে না, হাতে আসলে পিন ফোটে, ঠিক আছে, হাতে হচ্ছে পিন ফোটে, এখানে একটু উল্টা হয়েছে। তো এরপর দেখেন চোখে প্রখর আলো পড়া মাত্র চোখের পাতা বন্ধ হয়ে যায়। যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠলে দেখা যায় না যে লাইটের আলোতে চোখ খুলতে পারি না, অনেক সময় এমন হয় না, বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে, তো এইটা আর কি, ঠিক আছে, এক্সাম্পল গুলো একটু মনে রাখবো। এরপর দেখেন এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটারই একটা সুন্দর চিত্র এখানে দেওয়া আছে। আসেন আপনাদেরকে একটু পড়িয়ে দিই। দেখেন আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট ব্যথার অনুভূতি গ্রহণ করলো, তো এই যে উদ্দীপনা গ্রহণ করলো। তো এরপরে উদ্দীপনা যে সবুজ রঙের স্নায়ু, দেখো সবুজ স্নায়ুটা হচ্ছে সংবেদী নিউরন, তার মানে উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে, এই যে উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে কোথায় চলে গেছে, দেখো এই যে উদ্দীপনাবাহী স্নায়ুর মধ্য দিয়ে একদম সুষুম্নাকাণ্ডের প্রতিবর্ত কেন্দ্রে আসছে। এরপরে যে মাঝের এটা হচ্ছে সংযোগী স্নায়ু, এরপর এখান থেকে হচ্ছে তোমার এই যে আজ্ঞাবাহী স্নায়ু, ঠিক আছে, আজ্ঞাবাহীটা আমি লাল কালারেই দেখাই, দাঁড়াও আজ্ঞাবাহী পিঙ্কে দেখাই। এই যে আজ্ঞাবাহী স্নায়ুর মধ্য দিয়ে এই যে উদ্দীপনা কোথায় আসছে, এই যে পেশিতে আসছে, এরপর পেশি সংকুচিত হয়েছে, হাতটা সরে গেছে, ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, চমৎকার। আপনারা যেহেতু বুঝতে পেরেছেন, আমি ছবিটা হিজিবিজি না রাখি, আমি আপনাদের জন্য এটা ফ্রেশ করে দিই, ঠিক আছে, ওকে 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 ওকে, ডান ডান, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার, ডান, ঠিক আছে, ওকে, আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন তাহলে আমরা একটু সামনে যাই, সামনে যাই। হ্যাঁ, এটা চিত্র আঁকতে হবে, এই ফিগারটা অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে, চিত্র মাস্ট লাগবেই, চিত্র অঙ্কন করতে হবে, চিত্র লাগবেই, মাস্ট, এটা পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এই প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে, ছবি এঁকে বর্ণনা করলেই ফুল মার্ক পেয়ে যাবা। আচ্ছা, হ্যাঁ, পায়ের ক্ষেত্রেও তো এমন সেম। আসেন সামনে যে প্রতিবর্তী ক্রিয়া, যে কিভাবে লিখবেন, দেখেন কি হচ্ছে ঘটনাটা, দেখেন সুন্দর করে বর্ণনা করেছে যে আগুনে হাত লাগা বা পিন ফোটা বা মশা কামড়ানো, এতে কি হয়, হাতের অনুভূতিবাহী স্নায়ু এই যন্ত্রণা বা উদ্দীপনা গ্রহণ করে। এই স্নায়ু তাড়না অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে, কার মাধ্যমে, অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে কোথায় পৌঁছায়, সুষুম্নাকাণ্ডে বা মেরুরজ্জুতে পৌঁছায়। একই স্নায়ু তাড়না অনুভূতিবাহী স্নায়ুর স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়, ঠিক আছে, আজ্ঞাবাহী স্নায়ু নির্দেশ বহন করে হাতের পেশিতে নিয়ে যায়, এরপর আগুন বা পিন থেকে হাত সরে যায়, কিংবা মশাকে আমরা হাত দিয়ে মারতে চেষ্টা করি, ঠিক আছে, এটাই হচ্ছে খুবই সিম্পল প্রতিবর্তী চক্র। ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে ফ্লো চার্ট, এইটাকে আমরা বলি ফ্লো চার্ট। ওকে, চিত্র সহ লাগকে না লাগবেই, ঠিক আছে, এটা হচ্ছে রস্বইর, ওকে, লাগকে না লাগবেই। আচ্ছা, এখন আসেন আপনাদের জন্য কিছু এমসিকিউ আছে একটু, ঠিক আছে, এটা কত সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের চেয়ে কম সময়। দেখেন এদিকে আসেন, দেখেন নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দাও। কি বলেছে, তোমার হাতে একটি মশা বসলো, যে তোমাদের হাতে, তোমার হাতে ধরো একটি মশা বসলো, তুমি তার টের পেলে এবং প্রতিবর্তী ক্রিয়ার কারণে এবং তাৎক্ষণিক তোমার হাত মশাটির কামড়ানোর স্থানে আঘাত করলো, যে মশা বসলেই ঠাস করে মেরে দাও না, তো সেটাই বলছে। তো তুমি মশাটির কামড় অনুভব করলে কেন, কেন অনুভব করলা বলো? স্নায়ুর স্থিতিশীলতার জন্য, অদৃশ্য শক্তির কারণে, স্নায়ু উদ্দীপনার জন্য, না ব্যথার জন্য? বলছে তুমি ব্যথা বা কামড় অনুভব করলা কেন, কেন অনুভব করলা, স্নায়ু উদ্দীপনার জন্য না ব্যথার জন্য, না অদৃশ্য কোনো শক্তি এসে তোমাকে অনুভূতি দিয়েছে, কোনটা? ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি মিসবা, রাকা, পূর্ণতা, রাফিদ, ওকে, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন স্নায়ু উদ্দীপনার জন্য। কারেক্ট আনসার কি, স্নায়ু উদ্দীপনার জন্য, চমৎকার। ওকে, ডি হবে না, ডি হবে না, ব্যথার জন্য না, ব্যথাটা কেনই তুমি ফিল করলা, ব্যথা ফিল করলা স্নায়ু উদ্দীপনার কারণেই তো আলটিমেটলি। আসো, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মশাটি কি, এই মশাটা কি হিসেবে কাজ করতেছে, গ্রাহক হিসেবে, মানে সে কি উদ্দীপনা গ্রহণ করছে, নাকি আজ্ঞাবাহক, নাকি মস্তিষ্ক থেকে বা সুষুম্নাকাণ্ড থেকে অর্ডার নিয়ে এসে সেটা পালন করতেছে, নাকি স্থিতিস্থাপক, নাকি উদ্দীপক, মানে সে নিজেই উদ্দীপ্ত করতেছে, কোনটা? আনসার কি হবে, দেখো এখানে মশাটা কি, এই গল্পে মশা কি? ওকে, এক্ষেত্রেও তোমরা জিনিয়াসের মতো আবারও আনসার দিয়েছো, আনসার হচ্ছে বি, উদ্দীপক হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আসো তাহলে একটা কুইজ আছে, প্রতিবর্ত চক্রের কয়টি অংশ, আজকের একমাত্র কুইজ, প্রতিবর্ত চক্রের কয়টি অংশ, আমরা মাত্রই পড়েছি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ, আপনারা ঝটপট আনসার করে ফেলেন, কেউ ভুল করবেন না, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, ঠান্ডা মাথায় আনসার করেন, পোলে পোলে, এটা আমরা কুইজ লঞ্চ করেছি, তো স্ক্রিনে থাকা পোলে আনসার করে ফেলো। পাওয়ারফুল রকেট বানানোর চেষ্টা করেছে কে জানো, আচ্ছা দিগন্ত মণ্ডল, তো পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন, এটা আপনি কোথা থেকে পাবেন?
পটাশিয়াম নাইট্রেট দিয়ে আপনি রকেট বানাবেন? পটাশিয়াম নাইট্রেট তো একটা দাহ্য পদার্থ, এটা তো আপনাকে সহজে, সরি পটাশিয়াম নাইট্রেট কি দাহ্য? হ্যাঁ খুব সম্ভবত দাহ্য। এটা আপনি হচ্ছে কেমিক্যালের দোকানগুলো, আপনার হোম টাউন কোথায় জানি না, বাট আপনি যদি ঢাকার হয়ে থাকেন তাহলে হচ্ছে পুরান ঢাকার দিকে পাবেন। ঠিক আছে, পুরান ঢাকার দিকে পাওয়া যায়, চকবাজারের আশেপাশে পাওয়া যায়। হাটখোলা, হাটখোলাতে কেমিক্যালের মার্কেট আছে, বুঝছেন? হাটখোলাতে পাবেন এগুলা, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জিনিসপত্র ঢাকার হাটখোলাতে পাওয়া যায়। ওকে, আমরা হচ্ছে আর 5 সেকেন্ড সময় দিব, বাকিরা দ্রুত আনসার করে ফেলো, খুবই ইজি কোশ্চেন। এই যে অনেকে ভুল করছে, অনেকে ভুল করছে, অলমোস্ট 40% স্টুডেন্টই তোমরা ভুল আনসার দিচ্ছ, কিন্তু বুঝে শুনে আনসার করো, বাকিরা এখনো আনসারই দেয় নাই। স্নায়ু না থাকলে খাবারের স্বাদ পাবেন না। দেখেন খাবারের স্বাদ পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে জিহ্বার হচ্ছে ইয়ের ব্যাপারও আছে, জিহ্বাতে সাতকুড়ি থাকতে হয়, বুঝছেন? জিহ্বাতেও সাতকুড়ি থাকতে হবে, সেটা না থাকলে স্নায়ু থেকে লাভ নেই। সাতকুড়িও থাকা লাগবে, স্নায়ুও থাকা লাগবে। ওকে, আমরা ক্লোজ করে দিচ্ছি। তো দেখি প্রতিবর্ত চক্রের অংশ কয়টি, আমি বলবো না, আপনারাই দেখেন প্রতিবর্তী চক্রের কয়টি অংশ। প্রতিবর্তী চক্রের কয়টি অংশ? 5টি অংশ। কয়টি অংশ? 5টি অংশ। কি কি? গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী অঙ্গ। ঠিক আছে, ওকে। এটা হ্যাঁ, জিহ্বাতেও স্নায়ু আছে, জিহ্বাতেও স্নায়ু আছে রে ভাই, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। ঠিক আছে, আসেন 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 আসেন। সো কারেক্ট আনসার কি হবে বলেন তো? আনসার হবে ডি, আনসার হবে ডি। যদি লিডার বোর্ডের দিকে আমরা একটু মনোযোগ দেই তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছে টয়া। অভিনন্দন টয়া তোমাকে। এরপর আছে লামিম, অহনা, ইয়াসিন, সাদ চৌধুরী, নাফিস, মালিহা, মারুফ, শায়ান, তাওসিফ। কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিতে পেরেছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। তো আমরা একটু হোমওয়ার্কটা কি আছে একটু দেখে ফেলবো। না, চুলে কোনো স্নায়ু নাই, বুঝছো? আচ্ছা এখন দেখো, আরমান সে মনোযোগ সহকারে বই পড়ছিল, এমন সময় তার বাম হাতের ওপর একটি মশা বসলো। সে বই হতে চোখ না সরিয়েই তৎক্ষণাৎ থাপ্পড় মেরে দিছে সম্ভবত, হ্যাঁ হাতটি নেড়ে মশাটাকে তাড়িয়ে দিল। আচ্ছা, উদ্দীপকের উল্লেখিত ঘটনায় সংঘটিত স্নায়বিক কর্মকাণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে, অর্থাৎ আমরা মাত্র যেটা দেখাইলাম সেটা সুন্দর করে অঙ্কন করতে হবে। এরপর মশার কামড়ে সাড়া দেওয়ার বিষয়টি আরমানের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, কি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে? মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। যুক্তি সহ মতামত দাও। এক্ষেত্রেও সুন্দর করে, আগে তো চিত্র আঁকলা, সেই চিত্রের ব্যাখ্যা ফ্লোচার্ট সহ আবার চিত্রটাকে দিতে পারলে ভালো হয়, সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিগন্ত মন্ডল, যাক ভালো বাবু, বোরিং বায়োলজি যদি আমার বদৌলতে তোমাদের ভালো লাগে তাহলে খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, উদ্ভাসন মেশের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, আবারও যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম।